সকলে আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম। একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথি কর্তৃক আয়োজিত হোমিওপ্যাথির অগ্রযাত্রা প্রতিকৃতি, কি করে সত্যিকার হোমিওপ্যাথিটাকে প্রতিষ্ঠা করা যায় সেই প্রচেষ্টা, এবং আপনারা সকলে সেই প্রচেষ্টার অংশীদার। এই জন্য সকলকে আমার আন্তরিক অভিনন্দন। আমি হোমিওপ্যাথি কতটুকু বুঝি জানি না, তবে হয়তো বোঝার চেষ্টা করছি মাত্র, শেখা তো হয়নি। এই বুঝতে যাই যা বুঝতেছি যে হোমিওপ্যাথি একটা স্বর্গীয় চিকিৎসা পদ্ধতি, স্রষ্টার একটা রহমত। আর সেই রহমত পেতে গেলে অবশ্যই স্রষ্টার থেকে আশীর্বাদ কে পাবে? সেই আশীর্বাদ পাওয়ার যোগ্য হতে হবে। স্রষ্টা তাকেই ভালোবাসবেন যে স্রষ্টার কাজ করবে। আজকে আমি এই থার্ড জেন্ডার, এটা তো সকলে আসলে বোঝে না। আমি তাদেরকে সম্মান রেখে বলছি, দেখুন আপনাদেরকে আমি যথেষ্ট সম্মান করি, এবং একটা সময় ঢাকায় কোন একটা মিছিলেও আমি ছিলাম আপনাদের জন্য। আমি আপনাদের পক্ষে কথা বলি, কিন্তু দেশের আপামর জনসাধারণকে জানানোর স্বার্থে আমি হিজড়া শব্দটাই ব্যবহার করব। আপনারা জেনে খুশি হবেন যে আপনাদের এই জীবন থেকে বেরিয়ে আসার পথ হোমিওপ্যাথিতে আছে। যে সমস্ত অভিভাবক আজকে আমি যে ওষুধের কথাগুলো বলবো, যে চিকিৎসার কথা বলবো, আপনারা শুনবেন, শুনে হোমিওপ্যাথির কাছে দৌড়াবেন, আর হোমিওপ্যাথি ডাক্তার সাহেব আপনার চিকিৎসা দিবে, আর আপনার সেই সন্তান সুস্থ হবে, এমন না। আপনারা সেই ডাক্তারের কাছে চিকিৎসা নিতে পারেন, হ্যাঁ, কোন ডাক্তারের কাছে আপনার সন্তানের চিকিৎসা হবে আর কোন ডাক্তারের কাছে আপনার সন্তানের চিকিৎসা হবে না, সেই বিষয়টাই আগে ক্লিয়ার করার দরকার। আপনারা ওই ডাক্তার সাহেবকে একটা ছোট্ট প্রশ্ন করবেন যে, ডাক্তার সাহেব, স্যার হ্যানিম্যান একটা কথা বলেছেন, হোমিওপ্যাথিক বাক্স থেকে হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে চিকিৎসা হলেও তাকে হোমিওপ্যাথিক চিকিৎসা বলে না। এই কথাটির যদি উত্তর ওই ডাক্তার সাহেব দিতে পারেন, তাহলে আপনি তার কাছে চিকিৎসা নেবেন। যে ডাক্তার সাহেব কেন স্যার হ্যানিম্যান এই কথাটি বললেন যে বলতে পারবে না, তাকে ধরে নিন যে আপনার সন্তানের চিকিৎসা নিলে সে কিছুই করতে পারবে না, কারণ এই কথার মধ্যে হোমিওপ্যাথির চিকিৎসার সারমর্ম অন্তর্নিহিত। এই কথাটি হোমিওপ্যাথিক চিকিৎসার জগতের চরম পাথেয়। যে চিকিৎসক এই কথাটিকে চরম পাথেয় হিসেবে গ্রহণ করতে পেরেছেন, তিনি হোমিওপ্যাথিক চিকিৎসক হতে পেরেছেন। তার কাছে এরকম রোগ আরোগ্য হবেই ইনশাআল্লাহ। তবে আপনাদেরকে আমি আরো একটা কথা বলি, আপনার যে রোগের জন্যই যান, ঠিক এই প্রশ্নটা করেই তাদের কাছে ওষুধ খান। এই প্রশ্ন যারা উত্তর দিতে পারে না, সোজা ভাষায় তারা অপহোমিওপ্যাথ। অপহোমিওপ্যাথ দিয়ে কখনোই হোমিও হয় না।
হ্যাঁ, আমি আজকে যে তথ্যগুলো প্রয়োজন সেই তথ্যগুলো নিয়ে আলোচনা করছি না, আমি শুধুমাত্র আজকে চিকিৎসা নিয়ে কথা বলবো। যে আমরা এই শিশু মানুষগুলোর চিকিৎসা কিভাবে হবে। দেখুন, আমরা রোগগ্রস্ত হই 4 ভাবে। এক, কৃত্রিম, যেমন কেটে গেল, পানিতে ডুবে গেল, বিভিন্ন ভাবে এই ওষুধ, অতিরিক্ত ওষুধ খাওয়া, বিষাক্ত খাদ্য খাওয়া, বিভিন্ন এই যে কৃত্রিম, এই কৃত্রিম ভাবে রোগগ্রস্ত হই। আবার প্রকৃতির থেকে কিছু রোগ আসে, কিছু রোগ আসে আমরা নিজেরা অর্জন করি, আমাদের নিজস্ব ত্রুটি বিচ্যুতির কারণে আমরা কিছু রোগ অর্জন করি। আর কিছু রোগ আমরা বংশ থেকে পাই। এখন যদি অর্জিত রোগের লক্ষণ আর বংশ থেকে প্রাপ্ত রোগের লক্ষণ আমরা একইভাবে সংগ্রহ করি, তাহলে রোগী আরোগ্য করা খুবই কঠিন। আবার কৃত্রিম রোগের লক্ষণ আর বংশ থেকে প্রাপ্ত রোগের লক্ষণ যদি আমরা নেই, তাহলে রোগী আরোগ্য হবে না। আবার প্রকৃতি থেকে যে রোগগুলো আসে তার চিকিৎসা আর কৃত্রিম রোগের চিকিৎসা কখনোই এক হতে পারে না। তাহলে আমরা এই যে রোগ নিয়ে আসছে একটা মানুষ, তার চিকিৎসাটা করতে গেলে তাহলে কিন্তু আমাকে দেখতে হবে যে সে কোন শ্রেণীর রোগগ্রস্ত। এই বিশেষ মানুষগুলো বা হিজড়ারা অবশ্যই বংশ থেকে প্রাপ্ত রোগের কারণে তারা এই অবস্থা হয়েছে। অতএব এর চিকিৎসাটা অবশ্যই বংশীয় লক্ষণ বিবেচনা করে হবে। কিন্তু তার আগে আরেকটি জিনিস আমাদেরকে লক্ষ্য করতে হবে, সেটা হলো সে বংশগত থেকে এই রোগটা নিয়ে আসছে, ঠিক আছে, কিন্তু সে দুনিয়াতে এসে বা পৃথিবীতে এসেও নিজে কিছু রোগ অর্জন করতে পারে, প্রকৃতি থেকেও কিছু পেতে পারে, কৃত্রিমও কিছু রোগ পেতে হতে পারে। সেনানিমান আবার বললেন যে কোন শরীরে যদি এই রোগগুলো আলাদা আলাদা ভাবেই থাকবে, যেটা কৃত্রিম ভাবে পাইছে সেটা এক জায়গায় থাকবে, যেটা প্রকৃতি থেকে পাইছে সেটাও এক জায়গায় থাকবে, যেটা নিজে অর্জন করছে সে এক জায়গায় থাকবে, আর যে বংশগত থেকে পাইছে সে এক জায়গায় থাকবে। প্রত্যেকেই আলাদা আলাদা জায়গা দখল করবে। আচ্ছা, এই আলাদা আলাদা জায়গা দখল করবে, ছাড় পরে আবার বললেন এই রোগগুলো যখন একটা শরীরে দীর্ঘদিন থাকবে, দীর্ঘদিন একই শরীরে অবস্থান করবে, তখন এই রোগগুলো আবার মিলেমিশে একাকার হয়ে যাবে। ধরুন এক গ্রামে একটা চোর আছে, আর এক গ্রামে একটা ডাকাত আছে। এখন দুইজনের বাসা এক গ্রামে হলো, যে চুরি করে সে চুরি করবে, যে ডাকাত সে ডাকাতি করবে, কিন্তু দুজন একসময় দীর্ঘদিন পাশাপাশি থাকার কারণে কি হবে, তারা মিলেমিশে একাকার হয়ে যাবে। যে দেখুন এখন তো চুরি চলছে না, চলুন ডাকাতি করি, আর এখন তো ডাকাতি করা যাচ্ছে না, চলুন চুরি করি। ঠিক এরকম রোগগুলো একই শরীরে ভিন্ন ভিন্ন জায়গায় অবস্থান নিলেও দীর্ঘদিন অবস্থানের কারণে তারা কি হয়ে যাবে, একাকার হয়ে যাবে। এরা নতুন রূপ ধারণ করতে পারে, অথবা প্রত্যেকটা রোগী প্রত্যেক অংশে জটিল হয়ে যাবে। তখন আমরা যখন এদের চিকিৎসা করব, তখন চিকিৎসাটা কিভাবে হবে? কারণ আজকে যে মানুষটি আমরা চিকিৎসা দিব
সে শুধুমাত্র জন্মগত রোগের লক্ষণ নিয়েই আসবে এরকম না। হ্যাঁ, এরকমও হতে পারে, কিন্তু তার প্রকৃতি থেকে প্রাপ্ত রোগও থাকতে পারে, কৃত্রিম রোগও থাকতে পারে, আবার নিজের অর্জিত রোগও থাকতে পারে। আমরা এই সময় যদি এই সমস্ত অবস্থান নিয়ে জটিলতা প্রাপ্ত হয়, জটিলতা প্রাপ্ত হলে কিভাবে চিকিৎসা হবে, আবার যদি জটিল না হয়ে থাকে তার চিকিৎসাটা কিভাবে, এই বিষয়গুলো যদি আমরা একটু বিবেচনা করি তাহলে এই রোগগুলো, এই মানুষগুলো সুস্থ করা সম্ভব। কেন সুস্থ করা সম্ভব? দেখুন, আসলে অসুস্থ কে? অসুস্থতা আসলে কি? একটা মানুষের স্বাভাবিক কার্যক্রম, অর্থাৎ জীবন শক্তি যখন তার স্বাভাবিক কার্যক্রম সুশৃঙ্খল ভাবে করতে পারে না, তখন শরীরে একটা অস্বস্তি তৈরি হয়। এই অস্বস্তি রোগ। এখন যদি আমরা, অর্থাৎ জীবন শক্তি যখন স্বাভাবিক কার্যক্রম করতে পারে না তখন তারা অস্বাভাবিক হয়ে যায়। এই অস্বাভাবিকতাই কিন্তু রোগ। ঠিক দেখুন, এই যে হিজড়া, এদের শরীরেও জীবনের শক্তি স্বাভাবিক কার্যক্রম করতে পারেনি। যদি স্বাভাবিক কার্যক্রম সুশৃঙ্খল ভাবে পরিচালিত হতো তাহলে কিন্তু তারা আজকে এই অবস্থানে আসতো না। অর্থাৎ তার মধ্যে থাকা জীবনী শক্তি সুশৃঙ্খল ভাবে তার কার্য সম্পাদন করতে পারেনি। যেহেতু পারেনি সেহেতু সে আজকে তার এই অবস্থান। তাহলে হোমিওপ্যাথি কি করে চিকিৎসা করবে? হোমিওপ্যাথি তো কোনো রোগের চিকিৎসা করে না। কি করে? হোমিওপ্যাথি জীবনী শক্তিকে তার সুশৃঙ্খল অবস্থায় ফিরে আনার চেষ্টা করে। অর্থাৎ হোমিওপ্যাথি যে ওষুধটা দেওয়া হয় সেই ওষুধে জীবনী শক্তিকে তার স্বাভাবিক কার্যক্রম করার জন্য ওষুধটা দেওয়া হয়। জীবনী শক্তি যদি স্বাভাবিক কার্যক্রম করতে পারে তাহলে কি নিশ্চয়ই মানুষটি সুস্থ হবে। হ্যাঁ, এখন এই জীবন শক্তিকে আমরা কোন ওষুধটি দিব সেইটাই বোঝার জন্য আমাদেরকে কিন্তু এইখানে আসতে হবে যে সে যে বংশগত রোগ নিয়ে আসলো, শুধু এই বংশগত রোগটুকুই তার মধ্যে সীমাবদ্ধ, নাকি এই প্রকৃতি থেকে প্রাপ্ত কৃত্রিম অর্জিত রোগও তার মধ্যে আছে? আবার এই রোগগুলো মিলেমিশে একাকার হয়ে গেছে কিনা, এইটা কিন্তু বিবেচনার বিষয়। আমরা আবার স্যার হ্যানিম্যান ফের আরেকটা কথা বলছেন খুব সহজ ভাবে, যে যেখানে তোমার এই রোগগুলো মিলেমিশে একাকার হয়নি, যেখানে রোগগুলো মিলেমিশে একাকার হয়নি সেখানে তুমি সর্বশেষ যে রোগটি হয়েছে সেই রোগটির চিকিৎসা শুরু করো, অথবা সেই রোগটি আগে সারবে যেটি সর্বশেষ হয়েছে। তাহলে আমাকে কিন্তু সর্বশেষ রোগটির ঔষধ দিয়ে চিকিৎসা শুরু করতে হবে। কিন্তু যেখানে রোগগুলো একাকার হয়ে গেছে, যেখানে রোগগুলো তার মিলেমিশে একাকার হয়ে গেছে, সেখানে স্যার হ্যানিম্যান বললেন যে তুমি সেখানে শরীর মার্জনের ওষুধ দিয়ে চিকিৎসা শুরু করতে হবে। এখন সেটা যদি কৃত্রিম হয়ে থাকে অথবা ট্রমা থেকে হয়ে থাকে সেখানেও তাহলে আমার ওষুধটা হবে শরীর মার্জনের। যদি আপনার অর্জিত রোগ হয় সেখানেও ওষুধ হবে শরীর মার্জন থেকে। যদি প্রকৃতি থেকে আসে সেখানেও রোগ হবে, ওষুধ হবে শরীর মার্জন থেকে। আর যদি বংশ থেকে আসে সেখানেও কিন্তু আমার ওষুধ হবে শরীর মার্জন থেকে। আর যদি দেখা গেল যে না, এগুলো নাই, মানে তার অর্জিত রোগও নাই, কৃত্রিম রোগও নাই, তার প্রকৃতি থেকে প্রাপ্ত রোগও নাই, তাহলে তার চিকিৎসা শুরু হবে স্যার হ্যানিম্যানের নির্দেশনা অনুযায়ী, যে যে মায়াজম তার মধ্যে প্রকট সেখান থেকে।
সেটা শরিকও হতে পারে, সাইকোটিকও হতে পারে, সিফলিটিকও হতে পারে। তাহলে আমরা অবশ্যই চিকিৎসা করার সময় দেখব যে তার মধ্যে এই বিষয়গুলো বিদ্যমান কিনা। আমরা যখন বংশ, ধরুন আমি প্রথমে বংশ চিকিৎসাটাই দেই। এই মানুষটি বংশ থেকে এই রোগটা নিয়ে আসছে, তাহলে বংশ থেকে যদি রোগটা নিয়ে আসে, এর মধ্যে আর কোনো কিছু বিষয়গুলো নেই, তাহলে এর চিকিৎসা শুরু হবে সর্বশেষ রোগ কিন্তু আগে সারবে, আর সর্বশেষ রোগটাই প্রকার থাকবে। এখন দেখুন সর্বশেষ রোগ কোথায় থেকে পেল? সর্বশেষ রোগটা কিন্তু মায়ের থেকে পাওয়ার সম্ভাবনা বেশি, কারণ বাবার থেকে মায়ের কাছে আসছে, মায়ের কাছে সে বড় হয়েছে, তাহলে সর্বশেষ রোগটা কিন্তু মায়ের থেকেই হবে। আমরা মায়ের লক্ষণগুলো নেব। তাহলে মায়ের থেকে কি কি পেতে পারে, মা থেকে কি কি পেতে পারে, আমরা সেই বিষয়গুলো বিবেচনা করব। দেখা গেল যে না, তার যে রোগের প্রকটতা, যে তার যে মানসিকতা, সেটা কিন্তু মায়ের সাথে মিলছে না। সেটা কি মায়ের সাথে মিলছে না। তাহলে এবার আমরা যাব বাবার কাছ থেকে সে পেয়েছে। এখন বাবার কি পেল? তাহলে বাবার থেকে যা যা পেল তা আমরা বিবেচনা করে দেখব। দেখা গেল তার যে অবস্থান তার মায়ের সাথেও মিলছে না, বাবার সাথেও পূর্ণাঙ্গ মিলছে না। আমরা এখন যাব তাহলে দাদা দাদি, নানা নানির কাছে। আমরা ওখান থেকে যে লক্ষণ পাবো সেই লক্ষণের ওষুধ দিয়ে চিকিৎসা শুরু হবে। কিন্তু এই রোগগুলোতে মায়ের কাছ থেকেও পাওয়া যাবে, বাবার কাছ থেকেও পাওয়া যাবে, কারণ যেহেতু সে প্রাপ্ত দাদা দাদির সাথে মিলে গেছে। ঠিক আছে, কেন দাদা দাদির সাথে মিলছে? দাদা দাদির লক্ষণগুলোই তো বাবার কাছে আসছে, বাবার লক্ষণগুলোই তো সে পাইছে। এখন এরও চিকিৎসা কিন্তু আপনারা যদি অন্যগুলো না থাকে কিন্তু থাকবেই, কারণ বাবা অবশ্যই তার মধ্যে ট্রমা আছে, অবশ্যই কৃত্রিমতা আছে, অবশ্যই অর্জিত রোগের কিছু আছে, মায়ের মধ্যেও আছে। এই জন্য আমরা এই রোগীগুলোর চিকিৎসা শরীর মায়াজম থেকে করব। কিন্তু এই শরীর মায়াজমের চিকিৎসা শুরু করার আগেও যেটা করা প্রয়োজন, শের হানিম্যান যেটা বলছেন যে তুমি শরীর মায়াজমের দাও, ঠিক আছে, কিন্তু তার আগে তোমাকে দেখতে হবে যে আরোগ্য পথে কোনো বাধা আছে কিনা। সেই আরোগ্য পথের বাধার ঔষধ যদি না দেই তাহলে এই রোগীগুলোর চিকিৎসা শুরু হবে না, কারণ বাধাটা দূর করতে হবে। যেমন আমি আমার চেম্বার দিয়ে উদাহরণ দিই। আমার চেম্বারের প্রথমে শাটার আছে, তারপরে একটা কাঠের দরজা আছে, তারপরে থাই আছে। এখন যদি আমি আমার চেম্বারের চেয়ারে পৌঁছিতে চাই তাহলে প্রথমে এই শাটার নামের দেওয়ালটাকে খুলতে হবে, তারপরে কাঠের দরজা, এই দরজা খুলে আমাকে আরেক জায়গায় প্রবেশ করতে হবে, তারপরে থাইয়ের গ্লাসের ভিতরে ঢুকতে হবে। এই যে তিনটা বাধা, তবেই না আমি আমার চেয়ারে পৌঁছিব। ঠিক আমরা একটা রোগীকে যখন ঔষধ দিব সেই সময় কিন্তু আমাকে অবশ্যই বিবেচনা করে দেখতে হবে যে আমি এই রোগীতে ওষুধ দেওয়ার আগে আর কি কি বাধা, কি কি সমস্যা সামনে দাঁড়িয়ে আছে, সেই সমস্যাগুলো যদি আমি সমাধান না করি তাহলে কিন্তু ঔষধের কাছে আমি পৌঁছিতে পারবো না।
ধরুন এখন এই বাধাগুলো কি কি হতে পারে? ধরে নিন যে তার বংশের যক্ষা আছে, ধরে নিন তার বংশে যক্ষা আছে, তাহলে আপনাকে এই বংশের যক্ষার প্রবণতা যদি তার মধ্যে থাকে, তাহলে কিন্তু সে কখনোই আপনার কাঙ্ক্ষিত ওষুধে আরোগ্য হবে না। তাহলে এই যক্ষার প্রবণতা তার মধ্যে থেকে দূর করতে হবে। এখন আমরা জানি, যারা আমরা রিয়েল হোমিওপ্যাথি করি তারা জানি যে ডোসেরা দিব। এখানে যারা আমার বক্তব্যগুলো ক্লাসিক্যাল থেকে মাইন্ড থেকে শুনবেন, আপনারা একটু মনোযোগ বেশি দিবেন, কারণ রিয়েল হোমিওপ্যাথি ডাক্তাররা এখানে এই যক্ষা প্রবণতা অর্থাৎ টিউবারকুলার ডায়াথেটিস, এই টিউবারকুলার ডায়াথেটিস দূর করার জন্য তারা শুধুমাত্র ডোসেরা ব্যবহার করে, আর ডোসেরা ব্যবহারেই তারা কাঙ্ক্ষিত ফলাফল পায়। কিন্তু আপনারা যারা আছেন তারা অবশ্যই হয়তো কেউ ব্যাসিলিনাম, কেউ টিউবারকুলিনাম, কেউ ডোসেরা ব্যবহার করেন। হ্যাঁ, তিনটি ওষুধই টিউবারকুলার ডায়াথেসিস দূর করবার জন্য উপযোগী। এখন আমরা যারা ডোসেরা প্রয়োগ করি, ডোসেরা সম্পর্কে যথেষ্ট বুদ্ধি না থাকলে বা জ্ঞান না থাকলে ডোসেরা প্রয়োগ করে কিন্তু ওই রোগীর মধ্যেও যক্ষা প্রবণতা তৈরি হয়। যদি তার মধ্যে যক্ষা প্রবণতা থেকে থাকে আগে থেকে, তাহলে তার মধ্যে ক্ষয় রোগ কিন্তু তৈরি হয়। কিন্তু আরোগ্যের পথে বাধা দূর না হলেও কিন্তু আপনার কখনোই কাঙ্ক্ষিত ফলাফল আপনারা পাবেন না। এখন কাঙ্ক্ষিত ফলাফল পেতে গেলে অবশ্যই এই প্রবণতাটা দূর করতে হবে। স্যার শোনা যাচ্ছিল না, স্যার একটু শোনা যায় নাই। কোথায় থেকে স্যার? কয় মিনিট? ওই ড্রসেরা থেকে, ড্রসেরা মানে ওই জি স্যার, ড্রসেরা যদি আমরা শুনে গেছে প্রয়োগ হয়তো। করি, আচ্ছা ঠিক আছে, আমরা যারা রিয়েল হোমিওপ্যাথি করি তারা কিন্তু ড্রসেরা প্রয়োগ করি, কিন্তু এই ড্রসেরা প্রয়োগে দেখা যায় যাদের মধ্যে এই টিউবারকুলার ডায়াথেটিসের প্রবণতা আছে, তাদের যদি শুরুতেই ড্রসেরা দেওয়া যায়, দেখা যায় তাদের মধ্যে একটা ক্ষয় রোগ তৈরি করার সম্ভাবনা তৈরি হয়ে যায়। একটা রোগ ছাড়া থেকে যদি আরেকটা রোগ তৈরি হয় তাহলে তো ভীষণ বিপদ। অথচ যদি আপনি এই টিউবারকুলার ডায়াথেটিস দূর না করেন, আপনার যে মায়োজেমেটিক ওষুধ দিবেন, আপনি যে ওষুধটা দিবেন সেই ওষুধও কিন্তু এই রোগী আরোগ্য হবে না। আমি এখানে আরেকটা কথা বলি, আমি এখানে ক্লাসে বিভিন্ন ভাবে শুনি যে প্রায় প্রত্যেকেই বলেন যে আমার রোগীতে আমি স্যার শ্যামল স্যারের যে সাইকেল দুবার ঘোরানো শেষ। আমি কিন্তু আমার কোন রোগীতেই এ পর্যন্ত সুস্থ হইলেও কোন রোগীতেই আমি একবারও সাইকেল ঘুরাইতে পারি, কোন রোগীতে নেই। আমার কোন রোগীতেই এখন পর্যন্ত আমি একবার সাইকেল ঘুরাতে পারছি বলে আমি মনে করি না, ঘুরিনি। আর আপনারা কি করে যে তাড়াতাড়ি ঘুরাতে পারেন, এই কি করে এই সাইকেলটা ঘুরানো যায় আমাকে একটু শিখাইলে আমি শিখবো, আমাকে শিখতে হবে এটা। আমার কেন সাইকেল ঘোরে না? আমি অনেকগুলো রোগীতে হয়তো অনেক কেসে সফল হয়েছি, হয়তো অনেক কেসে ব্যর্থ হয়েছি, কিন্তু সাইকেল আমার ঘোরেনি। এই যে সাইকেল ঘোরার প্রবণতা, আমি মনে করি, জানি না আমার ভুল হচ্ছে হয়তো, এই প্রবণতা থেকেও আমাদের কিন্তু বেরিয়ে আসতে হবে। যে আমি সাইকেল শেষ করলেই রোগী আরোগ্য হবে, হয়তো এমন না। আপনার একটা ওষুধ
একটা মানুষ আরোগ্য পথের বাধা দিয়েও অসুস্থ থাকতে পারেন। দেখা গেল আমার এমন হতে পারে যে আমার মূল শাটারটা খোলার পর দেখা গেল যে না, আর দরজাগুলো লাগানো নাই, আমি সরাসরি চেয়ারের কাছে যে পৌঁছতে পারবো। হ্যাঁ, কখনো কখনো হয়তো লাগানো থাকতে পারে, এমনও তো হতে পারে যে আর দরজাগুলো লাগানো নাই। আপনার এই আরোগ্য পথের বাধার ওষুধটি দিয়ে একটি মানুষ সুস্থ হতে পারে, এই বিশ্বাসটা নিয়ে চিকিৎসায় কিন্তু এগিয়ে যেতে হবে। আর যদি আমরা মনে করে থাকি যে না, আমাকে 6টা সাইকেল ঘুরাতেই হবে, তাহলে হয়তো আমরা ভুল পথে পরিচালিত হতে পারি। হয়তো আমিও ভুল হতে পারি সাইকেল না ঘুরানোর কারণে। আমার কেন ঘুরছে না আমি জানি না, কেন আমি আরেকটা ওষুধে যেতেই পারি না, কেন যেতে পারি না, এটা আমার হয়তো একটা ব্যর্থতা হতে পারে। তবে আপনারাও আমার ব্যর্থতাটাকে একবার বিবেচনা করে দেখবেন যে একটা ওষুধকে কতক্ষণ পর্যন্ত একটা মানুষের শরীরে কাজ করানো যায়। হ্যাঁ, এই হিজড়া রোগী তো আসলে অ্যাভেলেবল না, হয়তো আমি 16 থেকে 20 জন রোগী পেয়েছি। কিন্তু এই প্রতিবন্ধী রোগীর দিয়ে আমি বলি, দেখুন আজকে রোগীতে ওষুধ দিলাম, এই রোগীটা আমি 1 থেকে শুরু করে 30 পর্যন্ত গেছি, কোনো উপকার পাইনি। আবার সিএম 15, 18, 21, 26, 30 পর্যন্ত গেছি, কোনো উপকার পাইনি। আবার আমি এখানে কিন্তু শরীর নাম দিয়ে ক্যাটালিস করিনি, আমি কোনো ওষুধ দিয়ে ক্যাটালিস করিনি, কিন্তু আমার মনে হচ্ছিল এই রোগীতে এই অনেকগুলো দুঃখ, মানে কুকুর দংশন আমি পাইনি, কোনো প্রাণী দংশন ইতিহাস তার মধ্যে পাইনি, কিন্তু অনেকগুলো দুঃখ পাইছি। দেখুন বিষে বিষে মানুষ কি হয়, নীল হয়। দুঃখ মানেই ট্রমা, ট্রমার ওষুধ আলাদা, কিন্তু অনেকগুলো দুঃখ যখন এক জায়গায় মিলেমিশে একাকার হয়ে যায়, তখন কি বলা হয় যে বিষে বিষে নীল। এই বিষে বিষে যখন নীল হয়, আর নীলের জন্য, নীল মানে কি ভয়ঙ্কর হয়ে যায়, আর ভয়ঙ্করের জন্য যে ভয়ঙ্কর ওষুধ, সেই ওষুধটি আমি আবারও দেখেন প্রথমে 1 থেকে 30 কোনো উপকার পাইনি, সিএম 15, 18, 24, 26, 27, 30 কোনো উপকার পাইনি। আবার আমি 1 থেকে শুরু করছি। আজকে বাচ্চার বাবা বলল যে দেখুন আমার মেয়ে এখন উঠে বসতে পারে, ও নড়াচড়া করতে পারে, ও হামাগুড়ি দিতে পারে। তাহলে যদি আমি ওষুধকে পরিবর্তন করতাম, অথবা 6 সাইকেল ঘুরলে কি হতো জানি না আমি, তবে আমি পরিবর্তন করিনি যে এখান থেকে আমি একটা কিছু পাবো বলে। হ্যাঁ, আমার কথাটি আপনারা একেবারেই চূড়ান্ত ধরে নেবেন না, আপনারা আপনাদের মতো করেও দেখবেন। হ্যাঁ, যে হিজড়ার কথা বলতেছিলাম, তাহলে এর যে চিকিৎসাটা কিন্তু আপনারা এভাবে করবেন। কারণ আমি বেশ কিছু রোগীর উদাহরণ দিচ্ছি। আমার একটা রোগী, এর বংশ ইতিহাসে যক্ষা পাইনি, বাচ্চাটির মেডিকেল রিপোর্ট সে হিজড়া, বয়স 6 বছর। তারা জন্মের পর থেকেই বিভিন্ন চিকিৎসা করছেন, ডাক্তাররা অপারেশন করতে বলছেন, কিন্তু অপারেশনে শিওর হবে এরকম বলেননি। আমি এই রোগীতে আপনার কোনো দংশনের ইতিহাস পাইনি, কোনো দুঃখের ইতিহাসও পাইনি, কিন্তু যা পেলাম গনোরিয়ার ইতিহাস ছিল। তাই এই রোগীতে আমি কিন্তু সরাসরি এই স্যার হ্যানিম্যানের কথা অনুযায়ী যে চিকিৎসাটা তাহলে শুরু হবে যে মায়াজমটি তার মধ্যে প্রকট, সেই মায়াজম থেকে। গনোরিয়া যেহেতু সাইকোটিক, তাই আমি সাইকোটিক মায়াজমের ওষুধ দিয়ে এর চিকিৎসা শুরু করি। আর আমাকে দ্বিতীয় ওষুধে যেতে হয়নি। এই রোগীকে মেডোরিনাম 10 mg দেওয়া ছিল। এই একটি ওষুধ
একবার মাত্র প্রয়োগে 6 মাসের মধ্যে এর স্বাভাবিক জীবন ফিরে আসে। এখন ঠিক আরেকটি রোগীর কথা বলি, তাহলে আপনাদের জন্য আমি 3টা রোগীতেই বলবো যাতে আপনাদের সহজ হয়। এই মেয়েটি 9ম শ্রেণীতে পড়ে। এর চিকিৎসায় যেমন রেবিস সংক্রমণ আছে, তেমনি দুঃখের সাগরও আছে। এর চিকিৎসায় আমি প্রথমে তাকে ওই আরোগ্য পথের বাধা হিসেবে লাইসিন প্রয়োগ করি। এর কিছু দোষ ছিল, মূল রোগের কোনো পরিবর্তন ঘটে না, কিন্তু তার মানসিক কিছু দোষ ছিল। মানসিক সমস্যাগুলো ভালো হলো, কিন্তু সেই রোগটি তার কিন্তু দূর হচ্ছিল না। তখন তাকে আমি কার্বোবেস কার্বোনেবুলাস প্রয়োগ করি, কিন্তু তাতেও যখন আমি মূল রোগ পেলাম না, তখন তার সাইকোটিক মায়াজমের ওই গনোরিয়ার ইতিহাস, আবার ওই রোগীতে মেডোরিনাম। দ্বিতীয়বার আর যেতে হয়নি। মেয়েটি এখন বাচ্চার মা। আমার আরেকটি রোগী, এটা হচ্ছে বিবাহিত মহিলা, 7 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয়নি। এই নিজে বোঝেনি কখনো, ঠিক এরকম স্বামীটাও কখনো বোঝেনি, তারও দাজমাক হবার কারণে। যাই হোক, তাদের লক্ষণ সংগ্রহ করে আমি যা পেলাম তার যখন এই, কিন্তু এর রোগীর ইতিহাসে আমি প্রথমে দেখলাম, যেহেতু আমি অনেকগুলো রোগীতে মেডোরিনাম প্রয়োগ করার পরে আরোগ্য হয়েছে, সেই লোভ এই রোগী তো আমার কাজ করলো, যে যেহেতু মেডোরিনামে আমার সবগুলো রোগী ভালো হচ্ছে, তাহলে এই রোগীতে আমি মেডোরিনাম দিয়েই চিকিৎসা শুরু করব। মেডোরিনাম তাকে প্রয়োগ করলাম, যেহেতু তার ইতিহাসে গনোরিয়া ছিল, কিন্তু আমার ঔষধ শুধু নিরাশ করেনি, আমি নিজে নিজে অপমানিত বোধ করলাম যে কেন হচ্ছে না। তার শরীরে আরো কিছু রোগ ছিল, সেই রোগগুলো দূর হচ্ছে না, তার মানসিক পরিবর্তন হচ্ছে না, আর এই রোগটির কোনো উপকার হচ্ছে না। হ্যাঁ, হোমিওপ্যাথিতে কিন্তু মানুষ দীর্ঘদিন সময় দেয় না। এই রোগী আমাকে 2-3 মাস সময় দিল, কোনো কিছু উপকার না হবার পরেও। তখন আমি চিন্তা করলাম যে না, স্যার হানিম্যানের নির্দেশ প্রতি আমার জন্য একমাত্র পথ। কারণ আমি লোভ করে হবে না। কারণ স্যার তো বলছেন, যেখানে একাধিক মায়াজম, যেখানে তার কৃত্রিম রোগ সবগুলো রোগ একাকার হয়ে যাবে, সেখানে তোমাকে শরীর মায়াজমের ওষুধ দিয়ে চিকিৎসা শুরু করতে হবে। তারপরে তোমাকে কি করতে হবে? আরোগ্যের পথে বাধা দূর করতে হবে। এই মেডোরিনাম তখন আমাকে যখন হতাশ করলো, অপমানিত করলো, তখন তাকে, কারণ রোগী তো বলবে, সময় দিলেও কিন্তু বলে যে দেখুন, আপনি আমার কাছে টাকা খাবার জন্য যদি এটা করে থাকেন, যদি লম্বা করে থাকেন, কারণ তার পাশের মানে ওই রোগীর ভাতিজি হয়, যে সেই বাচ্চাটিরও 3 বছর বয়স ছিল, জন্মের সময় তার ওরকম ছিল, অপারেশন করে ভালো হয়েছিল, কিন্তু আবারও ওই পূর্বের অবস্থা ফিরে আসায় ওই বাচ্চাটির বড় বোন মৃগরোগ থাকায় তার চিকিৎসায় ভালো হবার কারণে এই 3 বছরের বাচ্চাটির আমি চিকিৎসা দেওয়ার সুযোগ পাই। এই বাচ্চাটি ভালো হবার কারণে তার একটা দৃঢ় বিশ্বাস যে তার রোগটাও ভালো হবে। রোগী তো কথা বলবে,
যে আপনি যদি টাকা খাবার জন্য আমাকে এরকম করে থাকেন, তাহলে আপনাকে কতগুলো টাকা নেবেন, আমি আপনাকে ততগুলোই টাকা দিব। যেহেতু আমার এটা রোগ, আপনাকে কিন্তু ভালো করতে হবে। দেখুন, আমি তাকে বললাম যে রোগটা আমি ভালো করতে পারি না, ভালো করেন উপরওয়ালা। কিন্তু হয়তো আমার কোথাও ভুল হচ্ছে। হ্যাঁ, সেই ভুলটি যখন আমি বুঝলাম যে না, আমি যে লোভ করে অন্য রোগী এই মেডোরিনাম দেওয়ার কারণে ভালো হয়ে গেছে, এর প্রতি যে আমার দুর্বলতা, এই দুর্বলতা থেকে আমার বের হয়ে আসতে হবে। তখন তার আমি লক্ষণ নিলাম। কি লক্ষণগুলো নিলাম? মায়ের বাবার যক্ষা আছে, বাবার ছোট্টবেলায় বাঁচার কথা ছিল না, এদের দুঃখেরও সীমা ছিল না। তাহলে এই রোগগুলোর মধ্যে এখন তার মধ্যে কোন রোগটির প্রবণতা বেশি? এই রোগীর কিন্তু জীবনীটা দেখতে হয় যে আমরা শুরুতে লাইসিন দিয়ে শুরু করব, এটা নিশ্চিত, কিন্তু আপনার 70% রোগীতে উপকারটা পাবেন, অথবা তারও বেশি পেতে পারেন। কিন্তু কিছু কিছু রোগী আছে এই ওষুধটি দিয়ে শুরু করলেও রোগী আরোগ্য হয় না। আমার এই রোগীটি ঠিক তাই ছিল। দংশনের ইতিহাস পেলাম, কিন্তু রোগীর জীবনে এই রোগটা ভয়ঙ্কর, রোগীর জীবনে এই রোগটা ভয়ঙ্কর, ঠিক আছে, কিন্তু তার জীবনে কখনোই ভয়ঙ্কর কোনো কিছু ঘটেনি। জন্ম থেকে এখন পর্যন্ত কখনোই তার মৃত্যুর মতো কোনো রোগ হয়নি। রাগ একেবারে যে নেই তাও নয়, রাগ যে চরম বেশি তাও নয়, চরম বুদ্ধিমান তাও নয়, চরম বোকা তাও নয়। এই মানুষটির জীবন ভয়ঙ্কর বলতে আর কোনো শব্দ নাই। কিন্তু দংশনের ইতিহাস বিবেচনা করে তাকে আবারও আমি কিন্তু সেই আমাদের ওষুধ দিয়ে শুরু করলাম। তারপরে আবার মেডোরিনামে গেলাম, আবারও আমি ব্যর্থ হলাম। তখন আমি রোগীর মধ্যে প্রবণতাটা খোঁজা শুরু করলাম, যে আসলে রোগীর মধ্যে আসলে রোগী কি চাচ্ছে, বাধাটা কোথায়, কি ভুলটা হচ্ছে আমার। এই যে মায়ের বাবার যক্ষা, মায়ের ঠান্ডা লাগার প্রবণতা আছে, এই রোগীর মধ্যেও ঠান্ডা লাগার একটা প্রবণতা আছে। প্রায় সে মারাত্মক হয় না, ঠিক আছে, কিন্তু অল্প কিছুতেই তার সর্দি হাসি হয়ে যায়। অর্থাৎ মায়ের মধ্যে থাকা সর্বশেষ রোগটি, কারণ পিতার থেকে তো সে র্যাবিস বা সংক্রমণ পেয়েছে, কিন্তু মায়ের মধ্যে থাকা, যেহেতু মায়ের মধ্যে থাকা সর্বশেষ রোগটি যক্ষার প্রবণতা সে পেয়েছে, তাহলে তো আমাকে স্যার হ্যানিম্যানের কথা অনুযায়ী এই সর্বশেষ রোগটির চিকিৎসা দিয়ে আমাকে এগিয়ে যেতে হবে। ঠিক আমি তখন আবারও কল্পনা করে আবারও তার কাছ থেকে বললাম যে ঠিক আছে, আপনাকে এখন আর আমার টাকা দিতে হবে না, আপনার কাছে আমি আর টাকা নেব না, তবে আপনার কাছ থেকে আমি সুস্থ হবার পরেই নেব, তবে আপনাকে ওষুধ খেতে হবে। তখন মনের মধ্যে একটা জেদ চেপে গেল, কেন হলো না। তখন এই মেয়েটির চিকিৎসা শুরু করলাম টিউবারকুলার ডায়াথেটিস থেকে। তার যেহেতু সর্দি লাগার প্রবণতা আছে, সেই ক্ষেত্রে আমি যা করি, তার মায়ের আরেকটু খোঁজ নিলাম। মায়ের তার স্রাব বেশি হতো, যেহেতু স্রাবটা বেশি হতো, তাই আমি তাকে এইখানে ডোসেরা দেওয়ার সাহসটা কেন জানে আমি হারিয়ে ফেললাম। রোগীর কোষ্ঠকাঠিন্যও আছে, তাই তাকে আমি টিউবারকুলার নাম থেকেই চিকিৎসাটা শুরু করি। টিউবারকুলার নাম দেওয়ার পর একটা সময় ডোসেরা প্রয়োগ করি, তার মানসিক সমস্যাগুলো দূর হয়।
তার ঠান্ডা লাগার প্রবণতাটা দূর হয়। তারপরে আমি লাইসেনে আসি। তারপরে তার সেই সাইকোটিক ওষুধ প্রয়োগ করার পরে এই মেয়েটিও আজকে বাচ্চার মা। হ্যাঁ, হয়তো আমি ভুল, কিন্তু হয়তো আমি অর্গানটাকে ভালো বুঝিনি। তারপর আমি যতটা বুঝেছি ঠিক সেই ধারণাগুলো আপনাদের আমি দেবার চেষ্টা করছি। আপনারা, আমার যদি ভুলগুলো থাকে আপনারা অবশ্যই ভুলগুলো ধরিয়ে দিবেন, কেন আমি অর্গানাল কতটা বুঝি জানি না, তবে যতটা বুঝি ঠিক ততটুকুই বোঝার চেষ্টা করি, যতটা দিয়ে রোগীর উপকার হবে। হ্যাঁ, এই রোগীর যদি হয়তো আমি শুরুতে যদি এরকম জিজ্ঞাসা করতাম তাহলে কি হতো। হ্যাঁ, এরকম তো অনেক রোগী পাইনি, যাতে আমি আগামী দিন আপনাদের বলতে পারবো যে এরকম না হয়ে যদি এই শুরুটা এভাবে হতো তাহলে কি হতো। এটা আমার জানা নেই, কারণ এরকম রোগী তো অনেক পাইনি, একটি দুইটি বা একটা রোগী অনেক কিছু শিক্ষা দেয়, সেই শিক্ষাটাই আপনাদের হয়তো আমি বললাম। যারাই এখন আপনারা দেখেন তাহলে চিকিৎসাটা কিভাবে হবে। আমি গত পরশু যে একটা রোগীতে ওষুধ দিলাম, আপনার কোন লক্ষণগুলো বিবেচনা করবেন। কিছু লক্ষণ কিন্তু রোগীর শারীরিক লক্ষণ দিয়েও আমরা ওষুধ কিন্তু অনেক বাবা মা কিন্তু স্বীকার করবে না যে তার সিফিলিস ছিল, গনোরিয়া ছিল, অথবা বাবা মা বেঁচে নাই। আমরা কোথায় থেকে এই তথ্যগুলো পাবো? এই তথ্যগুলো পাবার পথ হলো রোগীর মধ্যে বর্তমান রোগগুলো বিবেচনায় নেবেন। আমি যশোর প্রোগ্রামে আপনাদের বলেছিলাম যে 4টি কথা মাথায় রাখলে মায়াজমকে চেনা যায়, অথবা আমাদের যেহেতু 6টা মায়াজম, 6টি কথা মাথায় রাখবো আমরা। কম কম, বেশি বেশি, ক্ষত ক্ষত, ক্ষয় ক্ষয়, হীন, ভয়ঙ্কর। কম কম শরিক মায়াজম, বেশি বেশি সাইকোটিক, ক্ষত ক্ষত সিফিলিটিক, ক্ষয় ক্ষয় টিউবারকুলার, হীন হীন যে দুর্বল তার জন্য ট্রমা, আর ভয়ঙ্কর হচ্ছে পোস্ট র্যাবিস। আমরা যদি এই 6টি শব্দ এই রোগীগুলোর স্যার মধ্যে স্যার আবার একটু বিবেচনা বলেন, করি। আবার একটু বলেন। হ্যাঁ স্যার, আমরা 6টি শব্দ দিয়ে 6টি মায়াজমকে মাথায় রাখতে পারবো হ্যাঁ, সহজ কম হবে। কম থেকে। প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে আমরা এই 6টি শব্দ তার মধ্যে দেখবো। কম কম শরিক মায়াজম, বেশি বেশি সাইকোটিক মায়াজম, ক্ষত ক্ষত সিফিলিটিক মায়াজম, ক্ষয় ক্ষয় টিউবারকুলার মায়াজম, হীন পোস্ট ট্রমা সিনড্রোম, ভয়ঙ্কর পোস্ট র্যাবিস সিনড্রোম। যাবতীয় কম, বুদ্ধি কম, চলৎ শক্তি কম, রোগ, অনেক মানুষ আছে রোগ বোঝে না কিন্তু বলে ভালো লাগে না। এই যে না বোঝা, এটা একটা কম। যাবতীয় কম, যেখানেই কম সেখানেই ভাববেন যে শরীর মায়াজম। ঠিক বেশি, দেখুন সাইকোটিকের কি হয়, আচিল হয়, টিউমার হয়, প্রেশার বেশি হয়। যতই দিন যায় আমরা কি জানি যে যতই বয়স বাড়ে ততই সে খারাপ হতে থাকে, যতই বয়স বাড়ে ততই সে খারাপ হতে থাকে। তাহলে এই যে বেশি, যাবতীয় বেশি, যাবতীয় বৃদ্ধি সাইকোটিক মায়াজম। ঠিক ক্ষত ক্ষত, আপনার সিফিলিস, আপনার আপনার চর্মপীড়া দেখবেন যেখানে কি করে, যে চর্মপীড়াটা গর্তের মতো থাকে, যে চর্মপীড়াটা গর্তের মতো থাকে সেটাই আপনারা ধরে নেবেন যেটা সিফিলিটিক মায়াজম। যেখানেই ক্ষত, যেখানেই ক্ষত সেখানেই
সিপ্লেটিক মাধ্যম, অর্থাৎ ধ্বংস হয়ে যায়। একটা মানুষ শুকনো চিকন হয়ে যাচ্ছে, দিন দিন ক্ষত হয়ে যাচ্ছে, সেই বিষয়গুলো আপনার সিপ্লেটিক মাধ্যম। আর ক্ষয়, যেখানেই ক্ষয় সেখানে আপনার যে বাচ্চাগুলো ডায়াবেটিস নিয়ে জন্ম নিয়েছে, অর্থাৎ তার প্যানক্রিয়াসের যে সেলগুলো থাকার কথা সেই সেলগুলো না থাকার কারণে, অর্থাৎ ধ্বংস হবার কারণে এরা কিন্তু ডায়াবেটিস নিয়ে জন্ম হয়েছে। যেখানে ক্ষত আছে, ক্ষয় ক্ষয় আছে, যেখানে ক্ষত সেখানে সিপ্লেটিক, যেখানে ক্ষয় সেখানে টিউবারকুলার। এখন দেখুন, আপনাকে আমাকে যদি কেউ আঘাত করে আমার অবস্থানটা কি হবে? আমি পড়ে যাব। এই তো, আমাকে যদি আঘাত করতে থাকে আমি কি হয়ে যাব? পড়ে যাব, আর ওঠার ক্ষমতাটা হারিয়ে ফেলবো। এই হারিয়ে ফেলাটাই হচ্ছে একটা রোগী তার জীবন শক্তিটা যখন নিস্তেজ হয়ে যায়, যখন সে হারিয়ে ফেলে, সেই মানুষটি কি হয়ে যায়? তখন সে পোস্ট ট্রমার মধ্যে আসে। আর সেই হারিয়ে ফেলাটা যখন ভয়ঙ্কর হয়, সেই ক্ষতটা যখন ভয়ঙ্কর হয়, সেই ক্ষয়টা যখন ভয়ঙ্কর হয়, সেই বৃদ্ধিটা যখন ভয়ঙ্কর হয়, সেই কমটা যখন ভয়ঙ্কর হয়, সেখানে আপনারা পোস্ট র্যাবিস সিনড্রোম পাবেন। তাহলে আমরা এই হিজড়া মানুষগুলো যখন চিকিৎসা দেব, তাহলে এর মধ্যেও কিন্তু এই রোগগুলো আমরা পাবো। এখন আপনার প্রথম যে ওষুধটি দিলেন আরোগ্য পথে বাধা দূর করার জন্য, আমাকে কিন্তু এই ওষুধগুলো, কারণ সর্বশেষ রোগটি দূর না হওয়া পর্যন্ত আমরা কিন্তু কখনোই তার তার যে স্বভাবের ওষুধ সেখানে আসলে সে আরোগ্য হবে না। অতএব একটা মানুষ প্রাপ্ত, অর্থাৎ যে সর্বশেষ যে বাধাটা, কখনোই আমি যেটা বিবেচনা করি, পোস্ট র্যাবিস সিনড্রোম, পোস্ট ট্রমা সিনড্রোম, পোস্ট টিউবারকুলার ডায়াথেসিস, এই তিনটিকে কখনোই আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি সেটা হচ্ছে রোগ নয়। রোগ হচ্ছে সোরা সিম্পলি সাইকোসিস। আর এই তিনটিকে আমি আরোগ্য পথের বাধা হিসেবে ধরে নিই। আর এই বাধা যখন আমি দূর করতে পারি, তখন এই বাধাগুলো যখন আপনার দূর হয়ে যাবে, তখন তার মধ্যে একটি মাধ্যম প্রকট হবে। সেই মায়াজমটির ওষুধ, পরবর্তী মায়াজমগুলোর ওষুধ খুব বেশি লাগবে না, কারণ মানুষ একটি মায়াজমেই বেশি অসুস্থ থাকে। এই একটি মায়াজমের ওষুধটাই আপনাকে কাঙ্ক্ষিত ফলাফলের 95% সমাধান নিয়ে এসে দেবে বেশিরভাগ রোগীর ক্ষেত্রেই। আর বাকি 5% জন্য রোগী আপনার জীবনে আর ফিরে আসবে না। হয়তো আমার জীবনে আসেনি, আপনাদের হয়তো বারবার আসে, এই জন্য আপনাদের বারবার সাইকেল ঘোরে। আমার হয়তো সাইকেল এ কারণে হয়তো ঘোরে না। এই যে আমরা একটা রোগীর চিকিৎসায় যখন আমরা পৌঁছব, তাহলে কিন্তু তবেই আমরা একটা সুস্থ, এই আরোগ্য হতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষণ। এখন দেখেন, আমি গত 5 দিনের যে রোগীটাতে ওষুধ দিলাম, তাহলে এই রোগীর ক্ষত ক্ষত কি হতে পারে? ওর মা আমাকে ধারণা দিল যে দেখুন, আপনার আরেকটা একটু ওষুধ দিন, ও ভালোর দিকে তো আছে, কিন্তু আর প্রস্রাবটা খুবই ঘন, প্রস্রাবটা খুবই ঘন, খুবই ঘন ঘন প্রস্রাব করে, অর্থাৎ ক্ষত তৈরি হয়ে গেছে। এই ক্ষতটা নিয়ন্ত্রণ করতে হবে। এক কথায় আমি বাবাকে প্রশ্ন করলাম যে আপনার, কারণ বাচ্চার স্বভাবের সাথে যদি আমার আরোগ্যের বাধাটা দূর হয়নি, কিন্তু তারা যেহেতু ওষুধ চাচ্ছেন এই প্রস্রাবটা বন্ধ করার, তাহলে এই প্রস্রাবের ওষুধ দিতে গেলে আমাকে কিন্তু তাদের বুঝিয়ে দিতে হবে যে দেখুন, এই ওষুধটা এখন খাওয়া যাবে না, কিন্তু আরোগ্যের পথের বাধার ওষুধ দিয়ে এই রোগীর প্রস্রাব নিয়ন্ত্রণে আসবে না। আপনার লাইসিন দিয়ে অনেক রোগীর প্রস্রাব নিয়ন্ত্রণ করতে পারবেন, কিন্তু যেখানে সিপ্লেটিক মাধ্যম প্রকট থাকবে আর তার প্রস্রাব কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, হবে না লাইসিন দিয়ে। তখন এই রোগীকে আবার এখানে আসতে হবে, কিন্তু আমি লাইসিনের কাজ শেষ না করে এখানে আসি কি করে?
এখন যদি আমরা রোগীকে যদি বুঝিয়ে না দিতে পারি যে দেখুন আপনার কিন্তু আমাকে এখানে আসা যাচ্ছে না, এই প্রস্রাবের ওষুধ আমাকে দেওয়া যাবে না, রোগী অন্য ওষুধ খাবে। তাই তার বাবাকে বললাম, দেখুন আপনার যৌনযন্ত্রে একটা ঘা হয়েছিল, সেই ঘাটা বিয়ের আগে না পরে? হ্যাঁ, একটু আরেকটু কথা বলে নিই। এই মানুষটিকে কিন্তু আমি যেদিন প্রথম রোগী লিপি করি সেদিন কিন্তু এভাবে কিন্তু প্রশ্ন করেছিলাম তার সিফিলিস গন্ডে হয়েছিল কিনা, ঘা হয়েছিল কিনা। সেদিন সে যথেষ্ট বুদ্ধি রেখে আমাকে না করে গেছে, কারণ কেউ কখনোই তার এই কথাগুলো বলতে চায় না। কালকেও পরশুদিন হয়তো বলতো না, কিন্তু তাকে আমি বলানোর একটা চেষ্টা করলাম। সে একটা রাজনৈতিক দর্শনে, যদিও আমি রাজনীতি বুঝি না, আমি সেই দর্শনে নেই, কিন্তু সে একটা রাজনীতি বিশ্বাস করে, তার সেই দর্শনটাকে আমি কাজে লাগালাম। তার দলের প্রথমে প্রশংসা করলাম, তার দলের কিছু খারাপ দিকগুলো বললাম। সে কখনো শান্ত, কখনো রেগে, ঠিক সে তার মাঝে আমি দেখলাম যে ওকে আমি এখন আমার কথায় সে ওঠা বসা করছে। আমি যে প্রশ্ন করছি তার উত্তরটা সে সাথে সাথে দেবার চেষ্টা করছে। ঠিক সেই সময় মক্ষম প্রশ্নটাকে বসলাম যে আপনার এই ঘাটা বিয়ের আগে না পরে? সে ঝকঝকে বলে দিল যে এটা আমার বিয়ের আগে হয়েছিল। তারপরে চিকিৎসা করলেন কার কাছে? অমকের কাছে। ঠিক আছে, কিন্তু এই রোগী বাসায় যে তার মনে হলো আমি তো আমার সে সত্য কথা বলে আসলাম। সে আমাকে ফোন দিল, দেখুন আমার কিন্তু সিফিলিস হয়েছিল না। দেখেন রোগী কি করে ধরা দেয়। সে আমাকে ফোন দিয়ে বলল যে আপনি কিন্তু আমার ওই রোগটাকে সিফিলিস মনে করেন না, আপনি সেদিনও সিফিলিস কথা জিজ্ঞাসা করলেন, আমার কিন্তু সিফিলিস হয়নি। তাহলে কি হয়েছিল আপনারাই বিচার করবেন। আমি কিন্তু সেদিন তাকে বুঝিয়ে দিয়েছি, দেখুন আপনার এই ঘায়ের ফলাফল আপনার এই বাচ্চার মধ্যে আছে। আমি যদি এই ফলাফলের ওষুধ যখন আপনার এই বাচ্চাটাকে দিতে পারবো, ঠিক তখন সেই প্রস্রাবটা তার নিয়ন্ত্রণে আসবে। কিন্তু প্রস্রাবটা যদি এরকম হতো, এরকম ঘন ঘন না হয়ে যদি প্রস্রাবটা ক্লিয়ার হয় না, জ্বালা যন্ত্রণা হতো, তাহলে কিন্তু আমি সাইকোটিকের প্রশ্ন করতাম। আপনার সিপিলিটিকে অর্থাৎ ধরে রাখতে পারে না, সাইকোটিক বৃদ্ধি হবার কারণে, প্রস্রাব যন্ত্রে মাংস বৃদ্ধি হবার কারণে বা কোনো কিছু থাকার কারণে সেই প্রস্রাব কিন্তু ঘন ঘন হতে পারে, ঠিক আছে, কিন্তু প্রস্রাবের জ্বালা যন্ত্রণা থাকে। আর প্রস্রাব কি তার ক্লিয়ার হয় না, তার প্রস্রাবটা কখনোই ক্লিয়ার হয় না। প্রস্রাব থেমে থেমে হবে, এই কষ্টগুলো যখন তার মধ্যে থাকবে, তাহলে কিন্তু আমি তাকে প্রশ্ন করতাম যে ঘায়ের কথা না, আপনার প্রস্রাবে পূজা ছিল কখন? কারণ তখন আমি তাকে বুঝে নিতাম যে তার সাইকোটিক প্রবণতা অর্থাৎ তার বৃদ্ধি প্রবণতা ছিল। তাহলে এই বৃদ্ধি প্রবণতা যদি আমরা একটু বিবেচনা করতে পারি, তাহলে একটা মানুষের মায়াজম কিন্তু ধরা কঠিন না। ঠিক এই রোগীতে যখন আমি তার এই সিফিলিটিক মায়াজমের, আপনারা যারা অন্য ক্লাসিক্যাল থেকে শুনছেন তাদেরকে আমরা বলবো, দেখুন সিফিলিটিক মায়াজমের সর্বশ্রেষ্ঠ মার্কসল, অর্থাৎ মার্কসল হচ্ছে সিফিলিটিক মায়াজমের রাজা। আমিও বলবো আপনার সুরে সুর রেখে যে মার্কসল রাজা। কিন্তু রাজা যখন হাত উঠিয়ে বসেন তখন সিপিলি নামের প্রয়োজন হয়। তাই আপনি যদি সিপিলি নাম আপনারা নিশ্চয়ই পড়েছেন, সিপিলি নামে দেখুন লেখা আছে যে যখন আর সিপিলিটিক মায়াজমের কোনো ওষুধে কাজ না করে তখন সিপিলি নাম প্রয়োগ করতে হয়। তাই আমি বলবো যে আসুন আমরা সকলেই একসঙ্গেই কথা বলি, যেহেতু পরে তাকে দিতেই হবে তাই শুরুতেই দেই না কেন। যদি শুরুতে দেবার কারণে রোগীটা দ্রুতগতিতে আরোগ্য হয়, তাহলে তো হোমিওপ্যাথির সুনামটা হয়। হ্যাঁ, এই রোগীতে সরিনাম সিপিলি নামটাই তার দ্বিতীয় ওষুধ,
তার আরোগ্য পথের বাধা দূর করার পরে যখন আমরা সিপ্লে নামে আসবো, এই রোগী যেদিন সুস্থ হবে সেদিন আপনাদেরকে আবার আমি শোনাবো বা আপনাদেরকে এই রোগীর ভিডিও দিব। কারণ যতক্ষণ পর্যন্ত সে সুস্থ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমি ভিডিওটা দিতে পারছি না। তবে যেহেতু আমার আরোগ্য পথের বাধায় এই রোগীটাকে সুস্থতাও করে দিতে পারে, তা আপনারা নিশ্চয়ই কখন কোন পর্যায়ে কোন লক্ষণগুলো আমরা বিবেচনা করব সেই ধারণা হয়তো আমি আপনাদের দিতে পেরেছি। যদি দিয়ে থাকতে পারি তবে নিজেকে তাহলে সার্থক মনে করব, আর যদি না দিতে পারি তাহলে আপনারা আমাকে বলবেন, আমি আবারও চেষ্টা করব যে আপনাদের মনে কোঠায় পৌঁছে যেতে পারে কিনা। ধন্যবাদ সকলকে আমার এই বক্তব্য শোনার জন্য। ধন্যবাদ একাডেমিকে তারা এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ লুৎফর ভাই। আপনার আসলে আমি বলবো কি, আমি তো পুরোপুরি একদম স্তব্ধ হয়ে গেছি। 1টা ঘন্টা আপনি বলছেন, শুরু করছেন, আমি নোট নিচ্ছিলাম, তাই ভাবতেছিলাম যে আপনি যে বলতেছেন, যেখান থেকে বলতেছেন সেই আমার মনে হয় তার 10% আমি পৌঁছতে পারি না এ পর্যন্ত। খালি এইটুকু আমি বলবো আপনাকে যে আপনি যে পথে আগাচ্ছেন, যেভাবে যে নিয়ত নিয়ে আগাচ্ছেন, যেভাবে কাজ করতেছেন, সম্পূর্ণভাবে এটা আমার সাথে পুরো মিশে যাচ্ছে। আমি অত্যন্ত আগ্রহী এবং অনেক মানে কি বলবো, যে প্রশ্নের উত্তর আমি এতদিন পাইনি, কিন্তু আপনার আজকের আলোচনায় আমি সেটা পেয়ে গেলাম। আমি দেখেন, আমি কিন্তু খুঁজতেছি, সবকিছু খুঁজতেছি, খুঁজতে খুঁজতে এই একাডেমির সাথে জড়িত হয়েছি, তাই না? যে বলে না যে খ্যাপা ছুটেছে পরশ পাথরের খোঁজে, তো ওই খ্যাপার মতো খুঁজতে খুঁজতে আজকে আপনি যে আলোচনা এবং আপনার যে ধারায় আপনার যা বলতেছেন, এবং এত সহজভাবে কঠিন জিনিসকে যে আপনি নিয়ে আসছেন, এবং আমার মনে হয় যে এই যে প্রায় 59 আপনার যে আমার সবাই তো ডক্টর, আমার 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 সেশনের ডাক্তার ভাইরা তো হয়তো ইন্টারেস্ট পায় না যে সে যদি জয়েন কম করে, কিন্তু দোজ ওয়ার ইন্টারেস্টেড টু লার্ন দ্য মেডিসিন, তারা প্রত্যেকেই আপনার এখানে আছে। এবং এইটা আমি অবজার্ভ করে বুঝলাম যে আপনি যেভাবে, যে সুন্দরভাবে আপনার প্র্যাকটিসটাকে মনোগ্রাহী করে তুলেছেন এবং গভীরে যায় আপনি যেসব আলোচনা করেছেন, আমি তো অবাক হয়ে গেছি সত্যি। আমি দেখেন, এখানে আমি একাডেমির সাইড থেকে অ্যাজ এন ইন্ডিভিজুয়াল মঞ্জুর খান আমি বলতেছি, আমি অত্যন্ত প্রীত এবং আমি অত্যন্ত খুশি এই কারণে যে আমরা একটা রাইট প্ল্যাটফর্মে আছি, এবং এই প্ল্যাটফর্মে আমরা সবাই কিছু ভালো না ভালো কিছু দেওয়ার চেষ্টা করছি। আমি এইটুকু, আমার একটা জিনিস কি জানেন, আমি একটা জিনিস কি, আমি আমার যোগ্যতা কিছু নেই, কিন্তু আমি অবজার্ভ করতে পারি। অবজার্ভ করে কে কোন নিয়তে কিভাবে আসতেছে, কে কোন কথা বলতেছে, সেগুলো থেকে আমি বুঝতে পারি যে সে কি দিতে যাচ্ছে। অনেকে আছে না, গোজা মিল দেওয়ার চেষ্টা করে, কি আপনার গোজা মিল নেই, সহজভাবে বলতেছে, আমার একাডেমির পক্ষে থেকে না, এটা আমার ধারণা। অনেকে হয়তো এ ব্যাপারে আমার সাথে অ্যাগ্রি করবেন, তবে আমার হিসাব অনুযায়ী আপনার আলোচনায় আজকে যে শুরুটা করেছেন, আমি 5 মিনিট সময় নিব, কারণ আপনি যখন আমাকে বললেন আমার ভ্যালুয়েশনটা বলতে আমি কতটুকু বুঝতেছি যে আপনি যে পর্যন্ত আমরা হ্যানিম্যানকে বুঝতে না পারবো, তো কথা আছে কি জানেন, এই শর্টকাটে কোনোদিন কিছু শেখা যায় না। হোমিওপ্যাথি হচ্ছে শুদ্ধ একটা প্যাথি, যা দিয়ে শুদ্ধ মন নিয়ে, শুদ্ধ চিন্তা নিয়ে একটা অসুস্থ মানুষকে ভালো করতে হয়। একটা অসুস্থ মন নিয়ে, অস্থির মন নিয়ে একটা অর্থাৎ অসুস্থ মানুষকে ভালো করা যায় না। তবে আমি মনে করি যে আপনার সেই চেষ্টা, এই শুদ্ধতার একটা পর্যায়ে আপনি যেহেতু পৌঁছতে পেরেছেন, এখনো করে যাচ্ছেন, আর কত বিনয়ী ভাবে বলতেছেন যদি আমার ভুল হয়। দেখেন, আমি কিন্তু কথাগুলো, সবার মনের কথাগুলো আপনাকে বলতেছি, দিস ইজ মাই অবজারভেশন। আপনি এত বিনয়ী ভাবে বলতেছেন, আমার যদি ভুল হয় সে ভুলটাকে ধরিয়ে দিলে আমি সেটাকে সংশোধন করব, কারেক্ট করে নিয়ে এসে আপনাদের সামনে এটা তুলে দেবো। এই যে আপনার যে বিষয়টা, আমি আপনাকে আর কি বলবো, প্রশংসা বেশি করা যায় না, প্রশংসা একমাত্র আমরা আল্লাহর করি, ঠিক আছে? তবে আপনি যেভাবে কাজ করতেছেন, আমার মনে হয়
অনেক অনেক ক্লাসের মধ্যে থেকেও যেসব আলোচনা হয় বা বিভিন্ন জায়গায়, এই আমাদের শনিবারের এই ক্লাসে আপনার ডিসকাশন অথবা আমাদের সুনীলদার ডিসকাশনের মাঝখানে যে জিনিসগুলা আমাদের ডাক্তার ভাইয়েরা জানতে পারতেছে, এই এত অমূল্য জিনিস কোথাও পাবে না, আমি গ্যারান্টেড। আপনি যত সহজভাবে প্রথমে বললেন যে একজন মানে আপনার ট্রান্সজেন্ডার অর্থাৎ হিজড়া এ প্রসঙ্গে আপনি বলতে যায় যে বলতেছেন কাউকে যদি চিকিৎসা করতে চান সে ডাক্তারকে জিজ্ঞেস করতে হবে যে এই বাক্সের মেডিসিনটা কি আমার থেকে যদি আপনি চিকিৎসা করেন না অন্য কিভাবে চিকিৎসা করেন, এই যে প্রশ্নটা যদি উত্তর দিতে পারে তাহলে সেই ডাক্তারের কাছে আপনি যান। আপনি যে কত মূল্যবান কথা বলছেন, এই কথার যে ওয়েটটা আমাদের যারা আজকে উপস্থিত আছেন তারা কিভাবে বুঝতে পেরেছেন আমি জানি না, তবে আমি খুব সাংঘাতিকভাবে বুঝতে পেরেছি, আমি নোট করেছি, ঠিক আছে। আর এরপরে আপনি আমাদের 6টা যে রোগের যে সিম্পল আপনার ছন্দের মধ্যে মিলিয়ে যে কম কম শরিক বেশি বেশি সাইটিক, এই যে আপনার যে ছন্দের মধ্যে যেটা মনে রাখার জন্য আপনি বলছিলেন মাঝখানে আপনি মানে ফার্স্টে বলতেছিলেন, সেখানে আমাদের একজন যে বিলকিস আক্তার আপা সে থামিয়ে দিল, অর্থাৎ আমি তখন টের পাচ্ছি যে সবার মধ্যে আগ্রহ হচ্ছে যে তারা লিখবে জানবে, তার মানে কি আগ্রহী যথেষ্ট আপনার, কংগ্রেচুলেশনস। এবং অনেস্টলি স্পিকিং আপনার সাথে আমি আমার আরো আলোচনা করা লাগবে, আজকে সৌভাগ্য যে আমি শত ব্যস্ততার মাঝখান থেকেও আমি সময় বের করেছি, আর এই জন্য আমি আপনাকে কংগ্রেচুলেট করি। আপনার যে চেষ্টাগুলো আছে আমরা আপনার সহশক্তি হিসাবে আপনাকে সাপোর্ট করবো, এ ব্যাপারে আমরা বলতেছি। তবে আজকে যারা আমার উপস্থিত আছেন আমি বলবো অন্তত যারা প্র্যাকটিস করতেছেন আমাদের এই ভিডিওগুলো আপনার বারবার দেখেন, নোট করেন এবং যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে করেন। আমাদের কিন্তু উদ্দেশ্য একটা, আমাদের একাডেমির উদ্দেশ্য একটা, এখানে কোনো আমরা কিন্তু আবার বলতেছি কোনো কম্পিটিশন কারোর সাথে আমাদের নাই, আমাদের উদ্দেশ্য একটা, যদি আমরা যেটা বলতেছি আমরা যেটা করার চেষ্টা করতেছি তাতে আমার পাশে যারা আছে সে যদি সুস্থ থাকে তাহলে এই সুস্থ মানুষগুলো সুস্থ ব্যবহার করলে আমি ভালো থাকবো। একথা কিন্তু আমি বলেছি, এটা আমার ফিলোসফির কথা বলতেছি। তার মানে আমার কাছে যে আমার ডক্টর লুৎফর রহমানের সে যে মেডিকেল যে জ্ঞানটা সে এ পর্যন্ত করছে, যে একটা লক্ষ্য নিয়ে সে জাগাচ্ছে, আমি সত্যি কংগ্রাচুলেট করি, আমি দোয়া করি এবং আপনি আরো এগিয়ে যাবেন। আমাদের কাজ হচ্ছে আমরা আপনাকে সংগঠিত করে আপনার জায়গা মতো পৌঁছিয়ে দেওয়া, কারণ এই দায়িত্বটুকু আমরা নিতে পারবো। পৃথিবীর যে কোনো কর্নারে আপনাদেরকে যারা ডাক্তার আছেন ভালো করতেছেন নিয়ে যাব, কিন্তু বি অনেস্ট, আপনারা অনেস্টলি আপনার বের হয়ে আসেন এবং আমরা প্রুভিং দেখান। আমরা চেষ্টা করব আপনাদেরকে বেস করে নিয়ে আমরা পৃথিবীর কাছে যাব, কঠিন কঠিন জিনিসগুলো সামনে আনবো কিন্তু গুছিয়ে। আমরা যে বুধবারে যে সেশনগুলো করতেছি সেখানে আপনার সফট স্কিল বিল্ড আপ যদি আপনারা করতে পারেন, এই জিনিসটা করতে পারলে হবে কি আপনাদের গ্রহণযোগ্যতা মার্কেটে অনেক বেশি হয়ে যাবে। আমাদের মধ্যে অনেকে ডাক্তার আছে বলে ওটা কি শিখবো, শেখার কিছু না, আমি ওষুধ শিখবো, এ ধারণা নিয়ে যদি থাকেন আপনি ওখানেই বসে থাকবেন। আপনার আরেকটা যে প্রফেশনাল স্কিল যেটা আছে, যেটা আমি অন্তত বলতে পারি অন্য কোনো অর্গানাইজেশনে এই জিনিসটা কোথাও আপনার শেখাবে না। এটা আমার ব্যক্তিগত উদ্যোগ নিয়ে আমি দেশের বাইরে থেকে আমি যেভাবে আমার প্রতিটা কাজের মধ্যে আমি নিজেকে আমার রেজাল্ট পেয়েছি, সেটা আমার ইচ্ছা, অনেক ইচ্ছা যে আপনারা সেটাকে নিয়ে প্র্যাকটিস করে রেজাল্ট নেন, আর এই রেজাল্ট নিতে পারলেই আমি খুশি হব। এটা হচ্ছে আমার উদ্দেশ্য। আর আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের ডক্টর লুৎফর রহমানকে পুনরায় কংগ্রাচুলেট করতেছি। আর মাঝখানে লাস্টের দিকে আমি একটা জিনিস আপনাদের রিকোয়েস্ট করব, খুব কাইন্ডলি আমি রিকোয়েস্টটা করছি, আমি জানি না কে কিভাবে নিবে। আমাদের যে ফ্রেন্ডস গ্রুপটা আছে সেখানে আমাদের প্রায় 550 প্রায় 600 মতো আমাদের ফ্রেন্ডসরা আছে। আমি আজকে একটা জিনিস পোস্ট দেখলাম, একটা গ্রুপের থেকে আমাদের হোল ফ্রেন্ডস গ্রুপের এটা নিয়ে কিভাবে যেন তারা ওই সবাইকে আপনার লিঙ্ক করে দিয়েছে। আমি সে জানি না, আমি এক্সিট করেছি, কারণ আমাদের এই ফ্রেন্ডস গ্রুপটা কিন্তু খুবই কেয়ারফুলি আমরা সবকিছু পোস্ট করি শেখার জন্য, জানার জন্য, ইন্টারাক্ট করার জন্য। তো আমরা চাই না যদি আমাদের ওই মেডিকেল টিমের যদি কেউ আজকে উপস্থিত থেকে থাকেন, সেখানে একটা কথা আমি বলতে চাই, আপনাদের মধ্যে নীতিহীনতা, নীতিবোধ শূন্যতা, অনৈতিকতা যদি থাকে হোমিওপ্যাথির জগৎ থেকে সরে যান। যাকে বলে আনএথিক্যাল বিহেভিয়ার, একটা মানুষকে বা একটা গ্রুপকে নষ্ট করা অথবা তাদেরকে ডাইভার্ট করা যদি
টেন্ডেন্সি থেকে থাকে সেই মানুষগুলা যারা ডাক্তার নামে করতেছেন, আমি বলবো যে তাদের হোমিওপ্যাথি থেকে সরে যাওয়া দরকার। কেননা কারো পারমিশন ছাড়া কেউ যদি কাউকে কোনো গ্রুপে ফোর্সিবলি দেয়, অথবা আচ্ছা একজনকে নয় দিল, কাউকে পছন্দ করে, আমাকে পছন্দ করলো দিল, ঠিক আছে, আমার ভালো লাগলে থাকলাম, এটা হোল গ্রুপ কোনো কনসেন্ট ছাড়া যদি কেউ হঠাৎ করে যদি তাকে পুরো গ্রুপটাকে সেখানে ঢুকায় নিয়ে তাদের আপনার এই সংখ্যা বাড়ানোর চেষ্টা করে, সেটাকে বলা হচ্ছে অনৈতিকতা, নীতিহীনতা, নীতিবোধ শূন্য, ইংলিশে তাকে বলে আনএথিক্যাল। এই জায়গাটায় আমাদের একটু মজবুত হতে হবে। আর আমার হোমিওপ্যাথি ডাক্তার যারাই আছেন, আমি অনুরোধ করব, যাই কিছু করেন নিজেকে ধোঁকা দেওয়া যাবে না, নিজেকে ধোঁকা দেওয়া যাবে না। আমি আপনাকে ধোঁকা দিতে পারি, কিন্তু আমাকে ধোঁকা দিলে আমি ক্ষতিগ্রস্ত হব। তো এইটাই আমার কথা ছিল। যদি কেউ পেয়ে থাকেন এরকম ধরনের লিঙ্ক, কোন গ্রুপের থেকে আসছে, আমি সকালে এক্সিট করেছি প্রচুর, কারণ আমরা কত জায়গায় এগুলো দেখবো, বিরক্তিকর। আমার একটা ফোকাল পয়েন্ট আমরা যাচ্ছি, সেই ফোকাল পয়েন্ট থেকে আমরা কালেক্ট করব। ঠিক আছে, আমার এই কথা ছিল। লুৎফর ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু বেশি সময় নিয়ে নিলাম, আর আপনারা শোনার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ।